হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লিজেন্ডারি বিজনেসম্যান ইনফোসিস কো ফাউন্ডার নারায়ণ মূর্তি আজকে একটা সাবমিটে, এশিয়া টেক সাবমিট বলে একটা সাবমিটে এমনি ডিসকাশন হচ্ছে। তো সেখানটাতে ইন্ডিয়া যে ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে সেইটার ব্যাপারে উনি কিন্তু অত্যন্ত স্কেপটিক্যাল, উনি সংশয় প্রকাশ করছেন। বলছেন, ইন্ডিয়া ইজ ফার বিহাইন্ড চায়না ইন বিকামিং দ্য ওয়ার্ল্ড লিডার অর ম্যানুফ্যাকচারিং হাব। আমরা অনেক পেছনে। মূর্তি সেট, দিজ হাব গ্লোবাল লিডার আর অল বিগ ওয়ার্ডস। যে হাব হব, গ্লোবাল লিডার হবো, এগুলো অত্যন্ত বড় ইয়ে, দ্যাট উই শুড নট ইউজ। আমরা এখনো সেগুলো ব্যবহার করা উচিত নয়, কারণ চায়না হ্যাজ অলরেডি বিকাম দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের ফ্যাক্টরির জায়গা হয়ে গেছে চায়না বলে তার মত। দেখুন, ওনার অভিজ্ঞতার নিরিখে উনি অবশ্যই কারেক্ট। এই সমস্ত কথা শুনতে শুনতেই তো পরিণত হবে আমাদের দেশ। কিন্তু ট্রেন্ড একটা চায়না থেকে বেরোনোর একটা, এবং তার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গাটাকে সবাই পছন্দ করে সেটা হচ্ছে ইন্ডিয়া। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা আশা করব যে ইন্ডিয়া উইল বিকাম হাব এবং গ্লোবাল লিডার ইন ম্যানুফ্যাকচারিং। ফ্রেন্ডস, আমি বর্তমান মার্কেট পরিস্থিতিতে যে শেয়ারগুলোতে এখনো অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করা যায় আমি সেগুলো নিয়ে চর্চা করছি, এবং তার পেছনে আমি উপযুক্ত যুক্তি দিচ্ছি, ফান্ডামেন্টাল বাদ দিয়েও। ফান্ডামেন্টাল হচ্ছে একটা পার্ট, কিন্তু দেখুন, একটা শেয়ারের যে মুভমেন্ট সেটা কিন্তু আপনি চার্ট যদি না দেখেন তাহলে কিন্তু শেয়ারের মুভমেন্টকে আপনি বুঝতে পারবেন না। আপনি যখন চার্টটা দেখছেন না তখন তার মুভমেন্টের ব্যাপারে আপনার ক্লিয়ার আইডিয়া হবে। সুতরাং চার্ট ইজ মাস্ট। তো আজকেও আমি আবার চর্চা করব যে শেয়ারটা এসডব্লিউ সোলার, এবং আমি বর্তমানে এই শেয়ারটা যে মালিকানা যদিও 40%, বাট আমি বলবো দিস ইজ এ রিলায়েন্স গ্রুপ শেয়ার। সুতরাং এক্ষেত্রে এই শেয়ারটাকে ব্যাপারে যেভাবে ধরুন আমরা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, যার কোনো বিজনেস না পাওয়ার পরেও আমরা কিন্তু তার উপর বেড লাগাচ্ছি, কিন্তু দিস কোম্পানি যদিও দেরি হয়েছে অনেক, তাও এই কোম্পানিতে অ্যাগ্রেসিভলি ওয়েটিং করার মতো অবস্থায় আমরা আছি। এই বর্তমান মার্কেট পরিস্থিতিতে এই শেয়ারে আমরা সমস্ত রকম ভাবে প্ল্যান পরিকল্পনা কিভাবে করব আমি সেটা নিয়ে এখন আপনাদের সামনে ডিটেলস ডিসকাশন করব। প্রথমত আপনারা ভালো করেই জানেন যে দেখুন, কিছুদিন আগে ওয়ার্ল্ডের যে সমস্ত বড় বড় ফেমাস ইনভেস্টর বা ফান্ড ম্যানেজার, তারা বলেছিল যে ইন্ডিয়ার যে সমস্ত ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন মিনস ইপিসি কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনে অত্যন্ত বড় রোল প্লে করবে। এসডব্লিউ সোলার হচ্ছে ভারতবর্ষ সহ সারা বিশ্বে সোলার ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে তার টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার তৈরি করা, কেমন কিভাবে কি হবে না হবে, সেই তার যে জিনিসপত্রকে প্রকিউর করা এবং পুরো জিনিসটাকে কনস্ট্রাক্ট করে দেওয়া সারা বিশ্ব জুড়ে, এবং এটা করে দেওয়ার পরে তার অপারেশন পার্ট এবং মেনটেনেন্স পার্ট এরা করে, এবং বর্তমানে কোম্পানি ব্যাকড বাই স্ট্রং পার্সেন্টেজ অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সুতরাং যেহেতু রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমাদের এখানটাতে এর একটা বড় ভূমিকার মধ্যে আছে, আমরা কিন্তু এই শেয়ারটাতে কেন
এই মুহূর্ত থেকেই অ্যাগ্রেসিভলি প্ল্যান করতে পারি, সেটার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করব। এবারে দেখুন, প্রথমত হচ্ছে যে এর যে আয়টা আসে, সারা বিশ্বের যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন সেক্টর থেকে আসে সারা বিশ্বের 13%, আর ইন্ডিয়ার যে সমস্ত একই ফিল্ডে 80%, আর অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের জন্য আসে 7%। ঠিক আছে, অনেক, যেমন ধরুন শুধুমাত্র রিলায়েন্স এনার্জিরই যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলো বাস্তবায়িত করা ছাড়া, এছাড়াও এরা এনটিপিসি, সেমকপ, এনগি, ক্লিনটেক সোলার, সারেন্টিকা, অ্যাম্প্লাস সোলার, এগুলো হচ্ছে বাইরের কোম্পানি। এবং বর্তমানে এর যে অর্ডার বুক আছে 8084 crore। এবং ম্যানেজমেন্ট যে কমিটি, এবার আমি আপনাদেরকে ম্যানেজমেন্ট কমিটিটা দেখুন, ওনারা যে অপারেশনাল পার্টটা বলছেন যে অপারেশনে আমরা কিন্তু, যেমন ধরুন অর্ডার বুক স্টার্টেড স্ট্রং, এই বছরই 2170 কোটি টাকার কাছাকাছি আমরা অলরেডি অর্ডার পেয়ে গেছি। এবং ইন্টারন্যাশনাল অর্ডার ইনক্লুডিং প্রজেক্ট ইন সাউথ আফ্রিকা প্রায় 140 মিলিয়ন। ঠিক আছে, ডোমেস্টিক থেকে আমরা 1016 কোটির প্রজেক্ট পেয়ে গেছি, এছাড়াও রিলায়েন্সের প্রজেক্ট আছে। এবং আমরা কনফিডেন্ট যে আমরা প্রায় এই বছরই 8,000 কোটি টাকার কি পাবো, অর্ডার পাবো, কনফিডেন্ট আমরা। এবং স্ট্রং পাইপলাইন প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আমাদের কাজ চলছে, তার মধ্যে 23 গিগাওয়াটস ইন ইন্ডিয়া অ্যান্ড 5 গিগাওয়াট ইন আদার জিওগ্রাফিক লোকেশন, অন্য দেশে। তাহলে অপারেশন পার্টে দে আর স্ট্রং। ফাইন্যান্সিয়াল হাইলাইট বলছে যে আমরা টপ লাইন গ্রোথ, যেটা আপনি যদি দেখেন কোথায় পাবো আমরা টপ লাইন গ্রোথটা, এই যে দেখুন কোয়ার্টার বাই কোয়ার্টার, যেটাকে বলতে চাইছি যে গত জুনে 515 কোটির আমার সেলস হয়েছিল, কিন্তু এবারের জুনে আমার 915 কোটির সেলস। মিনস এই যে গ্রোথটাকে তারা বলতে চাইছে যে আমাদের এই যে টপ লাইন গ্রোথ। ওকে, মার্জিন আমাদের 11% এই কোয়ার্টার ওয়ানে হয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত ঋণ ফিন নিয়ে অন্যান্য জিনিসপত্র বলেছে। এবারে মূল যেটা আমি আপনাদেরকে এর আগের বারে বলেছি, যে তারা যেটা বলছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা কোয়ার্টার চলে গেছে, এখনো বাকি আছে ধরুন সেপ্টেম্বর কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং মার্চ কোয়ার্টার। বলছে যে আমরা 8,000 কোটি টাকার সেলস দেখাবো, আমাদের সেলস 8,000 কোটি টাকা হবে। যদি 8,000 কোটি টাকার সেলস হয়, এখনো পর্যন্ত তারা এই কোয়ার্টারে মাত্র 1,000 কোটি টাকার তারা মানে সেলস করতে পেরেছে দেখাচ্ছে। তার মানে ম্যানেজমেন্ট জানে আগামী 9 মাসে তাদের কোন কোন প্রজেক্ট কমপ্লিট হবে এবং কোথা থেকে কত কি টাকা আসবে। এবং যে টাকাটার পরিমাণ, ধরুন এখানে যেটা 3,000 কোটি টাকা ছিল, ইট উইল বিকাম 8 to 9,000 crore। এবং অ্যাকর্ডিংলি এর ওপরে যখন তারা 10-11% মার্জিনের কথা বলছে, তাহলে বুঝতে পেরেছেন যে রাতারাতি কিন্তু বিজনেসের যে মানে কোম্পানির যে টোটাল ইয়েটার মানে ডেভেলপমেন্টের যে লুকটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সুতরাং যেহেতু রিলায়েন্স এর পেছনে আছে, দ্বিতীয়ত যেহেতু এরা এমন একটা সেক্টরে কাজ করছে যে সেক্টরে সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে, গ্রিন এনার্জিকে কেন্দ্র করে বা সোলার এনার্জিকে কেন্দ্র করে প্রত্যেকেই কিন্তু একটা বড় দৌড় লাগিয়ে দিয়েছে যে আমাদেরকে কনভেনশনাল যে সমস্ত এনার্জি ছিল, পেট্রোল কয়লা এই সমস্ত বাদ দিয়ে আমাদের সোলার এনার্জির দিকে এগোতে হবে। সুতরাং এটা কিন্তু আজকে শুধুমাত্র আমাদের ইস্যু না, এটা কিন্তু সারা
বিশ্বের ইস্যু এবং এই যে চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি যেটার কথা আমি বলেছিলাম, কনফিডেন্ট অ্যাবাউট মিটিং রেভিনিউ গাইডেন্স অফ 8,000 কোটি টাকা ইন ফাইন্যান্সিয়াল 2025-এ। নাও এবার যদি আপনি শেয়ার প্রাইস মুভমেন্ট দেখেন, যতক্ষণ পর্যন্ত না আপনি শেয়ার প্রাইস মুভমেন্ট না দেখবেন, প্রথম কথা হচ্ছে কোম্পানি বিভিন্ন কারণে, কোম্পানিটা কিন্তু অ্যাকচুয়ালি সাপরজি পালনজি মানে টাটা গ্রুপেরই একজনের কোম্পানিটা ছিল, এবং যখন 2019-এ সে মার্কেটে আসে তখন কিন্তু প্রায় 700-র কাছাকাছি তার রেটে কিন্তু এসছিল। পরে বিভিন্ন প্রজেক্টে তাদের পয়সা আটকে গিয়ে বা প্রজেক্টগুলো বাস্তবায়িত করতে না পেরে বা প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য যত লোন দরকার ছিল সেগুলো, যেহেতু প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে না, লোনগুলো সব ডিফল্ট হয়ে যাচ্ছিল, বিভিন্ন কারণে কোম্পানিটা কিন্তু সেভাবে তেমন কোনো কিছু করতে পারেনি। বাট নাও এভরিথিং হ্যাভ বিকাম অলরাইট। এবারে দেখুন একটা মুভমেন্ট সে দিয়েছে, ধরুন 253 থেকে সে কিন্তু তার যে প্রিভিয়াস হাই সেই লেভেল পর্যন্ত গেছে। আমি মান্থলি চার্ট দেখছি, আপনি যদি আর একটু উইকলি চার্টে দেখেন, দেখুন তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ধরুন এই জায়গাটা থেকে তার মুভমেন্টটা শুরু হয়েছে, এই সমস্ত জায়গাতে না, এটা অনেক আগেকার, আমরা এই জায়গাটা থেকে দেখবো, সরি এইখান থেকে 253 থেকে কিছুদিন আগেই ছিল, কবে ছিল, অক্টোবর 23, ঠিক আছে, 7-8 মাস আগে। এবারে সে একটা মুভমেন্ট দিয়েছে, এবারে দেখুন ফার্স্ট মুভমেন্ট একটা দিয়েছে, দেন কারেকশন, সেকেন্ড মুভমেন্ট কারেকশন, এবং কোথায় দিচ্ছে এই মুভমেন্টটা, কোথায় দিচ্ছে এই মুভমেন্টটা কোথায় দিচ্ছে, তার প্রিভিয়াস প্রাইসের কাছাকাছি এই জায়গাটাতে কিন্তু সে কনসলিডেশন করছে। এরপরে যে মুভমেন্টটা দেবে, আপনারা যদি ধরুন বিজনেসের যে ফান্ডামেন্টালটা চেঞ্জ হবে সেটা বড় বড় প্লেয়াররা জানে, তারা কিন্তু রাতারাতি খুব ফাস্ট কিন্তু এরপরে ধরুন Q2 যে রেজাল্ট আসবে তার সেটাকে ডিসকাউন্ট করে কিছুটা মুভমেন্ট দেবে, বা একটা কোয়ার্টারই এমন ভাবে ডিসকাউন্ট করে দেবে 3 মাসের মধ্যে, যেটা সারা বছরের তারা তার ফলটা খাবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? আমার যেটা অনুমান, আগামী 5 বছরে এই কোম্পানি যদি 2 লক্ষ কোটি টাকার যদি কোম্পানি হয়ে যায়, আমি কিন্তু অবাক হব না। এর আমি যে এটা কোনো গল্প নয়, এটা কিন্তু মার্কেটে এই ধরনের জিনিস। আজকে যে কোম্পানিটা 16,000 কোটি টাকার কোম্পানি, এই কোম্পানি যখন তার প্রফিট গুলো আসতে শুরু করবে, রিলায়েন্স যখন তার অর্ডার গুলোকে বাস্তবায়িত করবে এদের মাধ্যমে, কারণ কি রিলায়েন্সও এই ফিল্ডে একটা বড় প্লেয়ার, প্লাস এদের বাইরের নেটওয়ার্ক, দুটো যখন বাস্তবায়িত হবে, এই কোম্পানি কিন্তু অত্যন্ত বড় কোম্পানি হওয়ার প্রবাবিলিটি অত্যন্ত হাই। ফ্রেন্ডস দেখুন, আমার এই কোম্পানিতে হয়তো ভালো শেয়ার আছে, কিন্তু তাই আমি একটু বায়াস হব, তার মানে এই নয় যে আপনাদেরকেও বায়াস হতে হবে। আপনারা কিন্তু আপনাদের যে নিজস্ব রিসার্চ সেটা করেই কিন্তু আপনারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে প্ল্যান করবেন। তাহলে আমি চার্টে যেটা আমি বুঝতে পারছি যে নেক্সট যে মুভমেন্টটা আসতে চলেছে, এরপরে যে এই শেয়ারের এই যে মুভমেন্টটা আসতে চলেছে, আপনি স্ট্রেটওয়ে আইদার এই ব্লকটার, এই যে এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি যেটা দেখাতে চাইছি, ওকে, এই যে ব্লক, ধরুন দিস ব্লক, এই যে ব্লকটা ধরুন আপনি
এই যে সরি এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কত টাকার ব্লক? প্রায় 700 রুপিজের ব্লক। নাও প্রবাবিলিটি হাই যে এই ব্লকটা একটা সেকেন্ড ব্লক তৈরি হবে এর উপরে অ্যারাউন্ড 700 রুপিজের। মানে কি, যেভাবে শেয়ার প্রাইসটা মুভমেন্ট করে, ইভেন এই রেশিওতে 2-3 গুণ চলে যেতে পারে। মিনস ধরুন 700 রেঞ্জকে 700, 1400, 2100, 2800 এই রেঞ্জে কিন্তু এই শেয়ার প্রাইস এই মানে এতে কিন্তু শেয়ারটা মুভমেন্ট করার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আমার যেটা পরামর্শ থাকবে, যদি শেয়ার এই লেভেলে থাকে আপনি নর্মাল এসআইপি করুন। শেয়ার যত নিচে যাবে আরো বেশি স্ট্রং এসআইপি করুন। উপরে গেলে এক আত্রা করে কিনুন, করে আপনি 5-7 বছরের জন্য টার্গেট নেন। এই শেয়ার কিন্তু আপনাকে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এবং কি ধরনের মার্কেট কন্ডিশন চলছে সেটা কিন্তু ভাবার দরকার নেই। অল মার্কেট কন্ডিশনে কিন্তু এই শেয়ার ভালো করবে। শেয়ার যদি নিচেও আসে, যদি কোনো কারণে এই শেয়ার প্রাইস নিচে আসে, তখন আমরা কিন্তু আরো অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করব। ক্লিয়ার ফ্রেন্ডস? আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। তারপরেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।